বাড়িতে পুজোর দিন মিডিয়ার লোকজন ডেকে এনে ও ঋতুজা আর অখিলেশ বাবুকে ফাঁসাতে গেলে কম্পাসই তখন মোহিনীর মুখোশ খুলে যে সৃঞ্জয় বাবুর স্ত্রী হলো মোহিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহিনী আর মুক্তি যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকে তখনই সেখানে কম্পাস এসে যায়। কম্পাস তখন বলতে লাগলো, তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চিনতে? তখনই মুক্তিকে মিথ্যে কথা বলতে থাকে। মুক্তি তখন বলতে লাগলো, না না, আমরা তেমন কাউকে চিনতাম না, হঠাৎ করে পরিচয় হয়, আর এখন বিহান অসুস্থ যে সেটা জানতে পেরে বিহানের খোঁজ খবর নিচ্ছিলাম। কম্পাস তখন বলতে লাগলো, মিথ্যে কথা একদম বলবে না, তোমরা যে দুজন দুজনকে আগে থেকে চিনতে সেটা আমার না বুঝতে বাকি নেই। মোহিনী তখন বলতে লাগলো, কম্পাস, বাড়িতে আমি যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু তুমি আমাকে সাপোর্ট করছো, এখন তুমি আমাকে এভাবে কথা বলছো, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? কম্পাস তখন বলতে লাগলো, বিশ্বাস তখনই একটা মানুষের প্রতি থাকে যখন তার সম্পর্কে অনেক কিছু জানা যায়, আর তোমার সম্পর্কে তো আমি কিছুই জানি না। তবে তোমাকে এবার একটা কথা আমি বলে দিচ্ছি, এই সত্যি কথা বলতে, এবার আমি না বলেছিলাম বিহান স্যারকে আগে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি, তারপর কে কোন উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছে সবটা সবটা সবার সামনে ফাঁস করব, আর তোমার উপর না আমার নজর রইল, আর বাদ বাকি কিছু বলবো না। তোমরা ভেবেছিলে এখানে আমি হুট করে চলে আসবো, সেটা তোমরা ভাবতে পারোনি। প্লিজ নেক্সট টাইম থেকে তোমরা কোথাও কথা বলতে হলে এমন জায়গা বেছে নিও যেখানে পরিবারে কেউ বা আমি কখনো সেখানে গিয়ে না পৌঁছাই, কারণ তোমরা তো বাড়ির পিছন দিকটা বেছে নিয়েছিলে লুকিয়ে কথা বলার জন্য। তখনই মুক্তি কিছুই আর বলে না। মোহিনী তখন বলতে লাগলো, কম্পাস তুমি এসব কি বলছো? কম্পাস তখন বলতে লাগলো, শুনো, তোমাদের সাথে না কথা বলার আর ইচ্ছে আমার নেই, আমাকে বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর বাড়ি এসো, বাড়িতে আসলে তখন না হয় কথা হবে। তখনই মোহিনী বলতে লাগলো, কম্পাস কম্পাস দাঁড়াও, আমার কথাটা শুনে নাও, বিশ্বাস করো, ও আমি না সত্যি বলছি, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আর মুক্তি ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করছিল বিহান কেমন আছে, শুধু এইটুকুই। কম্পাস তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি তোমরা কি প্ল্যান করছো, কি করার চেষ্টা করছো, সবটা আমার বুঝার না, আর বাকি কিছু রইলো না, আমি সবটা বুঝতে পারছি। তবে মোহিনী, তোমাকে একটা কথা বলে রাখি, যে কোনো দিন বিশ্বাস অর্জন করতে হলে না মানুষের কাছে নিজেকেও বিশ্বাসযোগ্য করে তুলতে হয়, তা না হলে কোনোদিন বিশ্বাস অর্জন করা যায় না। বুঝতে পারছো আমি কি বলছি? এই বলে যখন কম্পাস সেখান থেকে চলে যায় তখন মুক্তি আর মোহিনী দুজন বলতে লাগলো, সর্বনাশ, এবার কি হবে? মুক্তি তখন বলতে লাগলো, কম্পাস যতটা ধুরন্ধর মেয়ে, আমার তো মনে হয় কম্পাস দিয়ে দিয়ে চার মিলিয়ে ফেলবে, এবার কি হবে? কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। মোহিনী তখন বলতে লাগলো, মুক্তি, এইভাবে টেনশন করো না তো, এত টেনশনের কিছু নেই, কালকে যেভাবে প্ল্যান করছিস ঠিক তোমরা সেভাবে চলে আসবে। আর একটা কথা বলে রাখি, তোমাকে যখন কম্পাস আমার উপর নজর রাখবে তখন তুমি আমার সাথে কিছুটা একটা খারাপ ব্যবহার করবে, বুঝতে পারছো? আমাকে অপমান করবে, তাহলে কম্পাস বুঝতে পারবে যে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। কি বলছি বুঝতে পারছো তো? তখন মুক্তি হাসতে থাকে আর বলতে লাগলো, ঠিক আছে মোহিনী, তুমি যা বলছো সেটাই হবে। তাহলে তুমিও বাড়ি যাও, আমিও বাড়ি যাই। এদিকে বিহান ঘুমিয়ে আছে। হঠাৎ করে বিহানের ঘুম ভাঙলে বিহান দেখতে পায় কম্পাস এসে ঘুমিয়ে আছে। তখন কম্পাসের দিকে তাকিয়ে বিহান বলতে লাগলো, এই তো মহান ব্যক্তি চলে এসেছেন রাজ্য জয় করে, এখন কি সুন্দর ঘুমিয়ে আছেন, আবার সকালবেলায় উঠে সেই মুখেতে সেই হাসিটা আসবে, আর সবার কাজে উনি লেগে পড়বেন, কারণ উনার না সবার জন্য সময় আছে কিন্তু নিজের জন্য এটুকু সময় নেই। আর তখনই সেই মুহূর্তে মোনালিসা ফোন করে আর বলতে লাগলো, বিহান কেমন আছো? বিহান তখন বলতে লাগলো, ভালো আছি। মোনালিসা তখন বলতে লাগলো, তুমি তো একবারের জন্য আমাকে কেমন আছে জিজ্ঞাসা করনি। বিহান তখন বলতে লাগলো, পরিবারের সবার মুখ থেকে শুনতে পেয়েছি, আমার বিশ্বাস করো সাহসটুকু হয়নি তোমাকে জিজ্ঞাসা করা। তখনই মোনালিসা বলতে লাগলো, কেন কেন সাহস হয়নি বলো? আমরা তো দুজন বন্ধু। এদিকে কম্পাস ঘুম ভেঙে সবটা শুনতে থাকে। তখন বিহান বলতে লাগলো, সত্যি তুমি তুমি যে আমাকে বাঁচানোর জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়বে আমি ভাবতেও পারছি না। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার আমার সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই থাকবে, এর থেকে বেশি কিছু হবে না। তুমি তো সেটা বেশ ভালো করে জানো। আর তুমি কিছু এর থেকে বেশি চাইলেও আমি দিতে পারবো না। মোনালিসা তখন বলতে লাগলো, আমি কি তোমার কাছে কিছু চাইছি? আমি তো কিছুই চাইছি না। তাহলে তুমি এভাবে বলছো কেন? তখন বলতে লাগলো, না না, তারপরও না আমার আর একটা কেমন একটা বোধ হচ্ছে। তোমাকে না আমি এর থেকে বেশি কিছু দিতে পারবো না। এদিকে মোনালিসা ফোনটা কেটে দিয়ে বলতে লাগলো, অনেক
অনেক সহ্য করছি, আর সহ্য করব না। এখনো তুমি কম্পাসের প্রতি এতটা ভালোবাসা দেখাচ্ছ? এদিকে কম্পাস সবটা শুনে পেল। অন্যদিকে এ তখন মোনালিসা বলতে লাগলো, "কম্পাসে যদি তোমার জীবনে না থাকে তখন তো তুমি আমাকে এক্সপেক্ট করবে।" এদিকে পরের দিন সকালবেলা বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। সবাই পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত। ঋতুজা তখন বলতে লাগলো, "এই বড় বৌমা সমস্ত ফলমূল, পুজোর ফুল সবকিছু এসে গেছে তো?" এদিকে অখিলেশবাবু রুদ্রকে বলতে লাগলো, "রান্না-বান্নার এখনো তো লোক আসেনি। তাড়াতাড়ি করতে হবে তো, সমস্ত ব্যবস্থা আমাদেরকে তো করতেই হবে।" অন্যদিকে ঋতুব্রত তখন বলতে লাগলো, "বুঝতে পারছি না কম্পাসটা কোথায়? এখনো আসছে না কেন?" তখনই ই নি সেই বিহানের কাকিমা বলতে লাগলো, "আরে শাড়ি পরে নিচে আসছে।" তখন ঋতুজা বলতে লাগলো, "মেয়েটা তো ঠিকভাবে শাড়িও পরতে পারে না।" আর সেই মুহূর্তে তখন রশ্মিকা আর কম্পা চলে আসে। আর ওদের দুজনকে দেখে খুব খুশি হয়ে যায় ঋতুজা, এমনকি বিহানের কাকিমা। আর বলতে লাগলো, "খুব, খুব দারুণ লাগছে।" এদিকে বিহান উপর থেকে বলতে লাগলো, "কম্পাস আমার পাঞ্জাবিটা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না।" আর তখনই কম্পাস বলতে লাগলো, "আমি তো রেখে এসেছি, তুমি ভালো করে দেখো না।" তখনই বিহান বলতে লাগলো, "ঠিক আছে, আমি এই তো খুঁজে দেখছি।" অন্যদিকে দেখা যায় মাহি রেগে থাকে অরিনের উপরে। আর তখন রশ্মিকার কাছে গিয়ে বলতে লাগলো, "এ দাদাভাই, এই দিদিভাই, তোরা দুজন কথা বলছিস না? আমাদের না খুব খারাপ লাগছে। তোরা কথা বল।" আর তখন বাড়িতে সেই মুহূর্তে মিডিয়ার লোকজন নিয়ে এসে উকিলবাবু হাজির। আর ওদেরকে দেখে তো রীতিমতো সবাই চমকে যায়। তখন উকিলবাবু বলতে লাগলো, "আমরা আজকের দিনে আপনাদের বাড়িতে আসতে বাধ্য হলাম।" এদিকে মোহিনী খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, এবার দেখো তোমাদের অবস্থাটা কি করি।" উকিলবাবু তখন বলতে লাগলো, "আপনাদের কলেজটা যা আগে যেখানে ছিল এখন তো নতুন করে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তো সরিয়ে ফেলেছেন।" তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "হ্যাঁ, সরিয়ে ফেলেছি।" তখন বলতে লাগলো, "সেখানে একজন লোক মারা গিয়েছিল, ইঞ্জিনিয়ার।" তখন একথা বলতে ঋতুজা বলে উঠে, "হ্যাঁ, হ্যাঁ, মারা গিয়েছিল। ওনার নাম যেন কি?" এই বলে নামটা ভুলে গেলে তখন সে কিঞ্জলে নামটা বলে যে সৃঞ্জয়বাবু। মোহিনী তখন বলতে লাগলো, "একটা মেয়ের স্বামী হারিয়েছে, তোমরা তার নামটা পর্যন্ত ভুলে গিয়েছো?" ঋতুজা তখন বলতে লাগলো, "কেন, কি হয়েছে?" তখন বলতে লাগলো, "ওর জন্য যে শাস্তি পাচ্ছে সে এখন আবার আমাদেরকে যে এম সে তার জবান দিয়েছে। সে বলেছে এই কাজের জন্য নাকি আপনারাই দায়ী।" তখন ঋতুজা বলতে লাগলো, "কেন? আমরা তো তখন সবকিছু তদন্ত করেছি। ওই লোকটা খুবই ভালো এবং সৎ মানুষ ছিল। উনি মারা গেছেন কারণ রয় কোম্পানিরা আমাদের নিম্নমানের যে যন্ত্রপাতি সাপ্লাই করেছিল। আর সেগুলির কারণে উনার দুর্ঘটনাটা ঘটে। আর ওই লোকটা সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েছে, এমনকি ও শাস্তিও পাচ্ছে। তাহলে এতদিন পর হঠাৎ করে এই কেসটা?" তখন উকিলবাবু বলতে লাগলো, "হ্যাঁ, হঠাৎ করে এই কেসটা আবার ওপেন হয়েছে। ওই লোকটা নিজে আবার সবকিছু আমাদেরকে বলেছে। এটার জন্য নাকি আপনারাই দায়ী। আপনারাই বলেছিলেন নিম্নমানের জিনিসপত্র দিয়ে বিল্ডিং তৈরি করতে, যাতে আপনাদের টাকা পয়সা কম লাগে।" এদিকে তো মোহিনী খুব খুশি হয়ে যায়। মোহিনী তখন বলতে লাগলো, "এবার দেখো কি করি।" অন্যদিকে উকিলবাবু তখন বলতে লাগলো, "তাই আমরা কেসটা আবার রিওপেন করছি।" তখনই বলতে লাগলো, "সৃঞ্জয় বাবু, আচ্ছা আমি একটা কথা বলে রাখি, এই কেসটা রিওপেন কে করেছে?" তখন বলতে লাগলো, "উনার স্ত্রী।" আর তখনই কম্পাস সবার সামনে ছবিটা দেখিয়ে মোহিনীকে দেখিয়ে দেয়। যে বলতে লাগলো, "এই তো উনার স্ত্রী, উনিই তো।" তখনই চমকে যায় মোহিনী। মোহিনী ভয় পেয়ে বলতে লাগলো, "এটা কি বলছো কম্পাস?" কম্পাস তখন সবার সামনে বলে উঠে, "কি বলেছিলাম মোহিনী? তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেবো বলেছিলাম না? তুমি কি উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে ঢুকেছ? সবাই জেনে রাখো, সৃঞ্জয়বাবুর স্ত্রী হলো মোহিনী। মোহিনী বিবাহিত। মোহিনী মিথ্যে কথা বলে এ বাড়িতে ঢুকেছে।" তখন রীতিমতো বাড়ির সবাই চমকে যায়। মোহিনী তখন কি বলবে আর কিছু বুঝতে পারে না।